হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কলাবতী সিরিজের নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক কলাবতী সিরিজ থেকে কলাবতীর দেখাশোনা। আজ পড়ছি প্রথম পর্ব। কলাবতী সিরিজ থেকে বাকি সবকটি গল্প আবার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা ইচ্ছে করলে শুনে দেখতে পারেন। তাহলে শুরু করি আজকের গল্প। কলাবতীর অনেক দিনেরই বাসনা সে খবরের কাগজের খেলার রিপোর্টার হবে। সে ভালো ক্রিকেট খেলে, বাংলা দলের হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলেছে। সাংবাদিকরা পৃথিবীর কত জায়গায় গিয়ে ক্রিকেট, ফুটবল, টেনিস, এশিয়ান গেমস, অলিম্পিক্স রিপোর্ট করে। সেই সব বিবরণ পড়তে পড়তে সে মনে মনে সেই সব খেলার মাঠে চলে যেত। রিপোর্টাররা কত বড় বড় খেলোয়াড়ের খেলা কত জায়গায় দেখেছে। টার্নব্রিজ ওয়েলসে কপিল দেবের 175 নট আউট, কিংবা ওভালে গাভাস্করের 221, অলিম্পিক্সে কার্ল লুইসের 4টে সোনা, উইম্বলডনে সেলস আর গ্রাফ, ইংল্যান্ডের 4-5 জনকে কাটিয়ে মারাদোনার গোল, সোল এশিয়ান গেমসে পিটি ঊষা। ভাবলে তার গায়ে কাটা দিয়ে ওঠে। মনে মনে সে বলতো, আমি যদি তখন ওখানে থাকতাম। টিভিতে দেখা আর মাঠে বসে দেখায় অনেক তফাৎ। সে জানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা আমেরিকায় গিয়ে খেলা দেখার খরচটা প্রচুর। দাদু বা কাকার কাছ থেকে তার শখ মেটাবার জন্য অত টাকা চাওয়া উচিত নয়। অবশ্য এটাও সে জানে আটখড়ার প্রাক্তন জমিদার তার ঠাকুরদা রাজশেখর বা অবিবাহিত ব্যারিস্টার কাকা সত্যশেখর মাতৃহীন কলাবতীর কোনো স্বাদই অপূর্ণ রাখবেন না। কলাবতীর বাবা দিব্যশেখর স্ত্রী মারা যাওয়ার পর সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করে চলে গেছেন। তখন 2 বছর মাত্র তার মেয়ের বয়স। পুনে মাসির কাছে 10 বছর বয়স পর্যন্ত কাটিয়ে কলাবতী ফিরে আসে পৈতৃক বাড়িতে। কাকুরগাছি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়ে কলাবতী। একদিন তাদের ক্লাসে ইতিহাস পড়াতে পড়াতে বর্দি অর্থাৎ হেডমিস্ট্রেস মলয়া মুখার্জি ছাত্রীদের জিজ্ঞেস করেন, বড় হয়ে তোমরা কি হতে চাও? কি তোমাদের ইচ্ছে? কেউ বলল ডাক্তার হতে চাই, কেউ বলল গায়িকা হতে চাই। এরপর কল কল স্বরে সারা ক্লাস ইচ্ছায় ইচ্ছায় ভরপুর হয়ে উঠল। পাইলট, হাইকোর্ট জাজ, পুলিশ, ব্যবসায়ী, বিজ্ঞানী, অভিনেত্রী, সমাজসেবিকা, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসরে ক্লাস ঘরটা ভরে উঠল। বর্দি জানতে চাইলেন, কেউ মন্ত্রী হতে চাও না? সমবেত স্বরে চিৎকার উঠল, না না না। কলাবতী শুধু চুপচাপ বসেছিল। বর্দি সেটা লক্ষ্য করে বললেন, কালু তুমি? হ্যাঁ বর্দি, আমি স্পোর্টস রিপোর্টার হতে চাই। এ কথা শুনে সারা ক্লাস অবাক হয়ে গেছিল। হওয়ার মতো এত বিষয় থাকতে শেষে কিনা খবরের কাগজের চাকরি! স্পোর্টস জার্নালিজম তো পুরুষদের একচেটিয়া। ফুটবল, ক্রিকেট, টেনিস, কলকাতায় যত পপুলার খেলা সেখানে তো পুরুষদেরই প্রাধান্য। মেয়েদের নামই তো কাগজে দেখি না। প্লেয়াররা পুরুষ, তাই রিপোর্টাররাও সব পুরুষ। তুমি কি তাদের সঙ্গে সেখানে কাজ করতে পারবে? বর্দি কথাটা বলে মুচকি হাসলেন। না পারার কি আছে? কলাবতী মুচকি হাসিটাকে চ্যালেঞ্জ জানিয়েই বলল, পাইলট কি পুলিশ অফিসার যদি মেয়েরা হতে পারে, তাহলে স্পোর্টস রিপোর্টার কেন হতে পারবে না? তাছাড়া হচ্ছেও তো।
আমি তো একবার এক মেয়ে রিপোর্টারের সঙ্গে কথা বলেছি। কোন খবরের কাগজের রিপোর্টার? কলাপতি এবার একটু চুপসে গেল, ইতস্তত করে বলল, খবরের কাগজ নয়, একটা ম্যাগাজিন থেকে মেয়েটিকে পাঠিয়েছিল, সঙ্গে ছিল ফটোগ্রাফার। বলল আমাকে নিয়ে ফিচার লিখবে। লিখেছিল? হ্যাঁ। কই, আমাকে দেখাওনি তো। মধ্য 40 অবিবাহিতা বর্দির স্বরে কিঞ্চিত অভিমান। কলাবতী তার অত্যন্ত প্রিয় পাত্রী। নিজের মেয়ের মতোই ওকে শাসন ও ভালোবাসা দিয়ে যতটা পারেন ঘিরে রাখেন। যদিও বগদিঘির মুখুজ্জে বাড়ি আটঘরার সিংহীদের কাছে শত্রু বাড়ি, তা সত্ত্বেও মলয়া মুখুজ্জেদের বাগমারির বাড়িতে কলাবতীর অবাধ যাতায়াত, তার 10 বছর বয়স থেকেই। এই নিয়ে ক্লাসের কেউ কেউ তাকে ঈর্ষা করে, হাসাহাসিও হয়। বদি, লেখাটা কেন আপনাকে দেখায়নি কালু, আমি সেটা জানি। কলাবতীর ঘনিষ্ঠ বন্ধু সুস্মিতা পট করে বলে উঠল, না দেখাবার মতো কিছু তাতে আছে নাকি? কলাবতীর কটমট দৃষ্টি অগ্রাহ্য করে সুস্মিতা বলল, ওকে ইন্টারভিউ করেছিল ওদের বাড়িতে, সেখানে তখন ওর দাদু আর কাকাও ছিলেন। তারা ওদের গ্রামের একটা বাৎসরিক ক্রিকেট ম্যাচের কথা তখন সেই রিপোর্টারকে বলেন। হ্যাঁ, আমাদের গ্রাম বগদিঘির সঙ্গে কালুদের গ্রাম আটঘরার মধ্যে সেই ম্যাচ প্রতি বছর হয়। আমি তো সেই খেলা গত বছর দেখেছি। মলয় মুখুজ্জে সাধারণ স্বরে কথা বলতে বলতে হেসে ফেললেন। তা সেই ম্যাচের কথা উঠল কেন? ওটা তো বয়স্কদের একটা ছেলে মানুষই রাইভালরি। সুস্মিতা বলল, ওই ম্যাচে কালুদের বংশের 3 পুরুষ, দাদু, কাকা আর নাতনি, এক ইনিংসে ব্যাট করে নাকি ওয়ার্ল্ড রেকর্ড করেছে। কালু ছেলের ছদ্মবেশে ব্যাট করে শেষ মুহূর্তে আটঘরাকে জিতিয়েছিল। তখন বগদিঘির একজন ওর ছবি তুলে রেখেছিলেন, আর সেটা কালুদের বাড়িতে পাঠিয়ে তিনি জানিয়ে দেন সিংহীরা নিয়ম ভেঙে একটা মেয়েকে খেলিয়ে অন্যায়ভাবে জিতেছে, সুতরাং ম্যাচের রেজাল্ট খারিজ, সেই সঙ্গে ওয়ার্ল্ড রেকর্ডটাও খারিজ। বদি মুখ টিপে বড় বড় চোখ করে সুস্মিতার কথা শুনে যাচ্ছিলেন। সে থামতেই তিনি বললেন, সেই ছবি যে তুলেছে তার নামটাও কালুর দাদু নিশ্চয় বলেছেন। সুস্মিতার দিকে আর চোখে তাকিয়ে কলাবতী চাপা গলায় বলল, সুশি, খবরদার। সুশি, নামটা বল। একজন সুস্মিতার পিঠে কলমের খোঁচা দিল। হ্যাঁ হ্যাঁ, নামটা বলে দে। থাক থাক, নাম নিয়ে তোমাদের অত ব্যস্ত হতে হবে না। আমি বলে দিচ্ছি, সেই লোকটা আমি, যে ছবিটা তুলেছিল। তাতে হয়েছে কি? পুরুষদের ম্যাচে একটা মেয়েকে না বলে কই খেলালে সেটা তো বেআইনি। ক্রিকেট তো ভদ্রলোকের খেলা। মলয় মুখার্জির গলা থেকে শেষ বাক্যটি একটু ঝাঁঝ নিয়ে বেরিয়ে এলো। কিন্তু কালু দাদু বলেছেন। সুস্মিতা নিজেকে সামলে নিয়ে থেমে পড়ল। কি বলেছেন? বলেছেন যে। সুস্মিতা ঢোক গিলল। সুশি, মেরে ফেলবো। কলাবতী চাপা হুমকি দিল। কালু, তুমি চুপ করবে কি? বর্দি ধমক শেষ করে বললেন, হ্যাঁ বলো সুস্মিতা। বলেছেন যে বগদিঘির মুখুজ্জেরা হিংসুটে, ওয়ার্ল্ড রেকর্ডটা সহ্য করতে না পেরে একটা সাজানো ছবি দিয়ে প্রমাণ করতে চেয়েছে কালু ওই ম্যাচে খেলেছিল। সাজানো ছবি? আমি সাজানো ছবি তুলেছি? বর্দি প্রায় কেঁদে ফেলেন আর কি। এমন মিথ্যে কথা আমার নামে? সুস্মিতা, তুমি লেখাটা ঠিকমতো পড়েছ তো? কথাটা কালুর কাকা বলেননি তো? বর্দি। এতক্ষণে কলাবতী কথা বলল। বর্দি, দাদু কিন্তু ওই ফিচার লেখকের কাছে স্বীকার করেছিলেন তার নাতনি ছেলে সেজে খেলেছিল, আর সেই জন্যই 3 পুরুষের রেকর্ডটা হতে পেরেছে।
দাদুর আপত্তি ছিল ছবির প্রমাণ দিয়ে রেকর্ডটা খারিজ করার চেষ্টার বিরুদ্ধে। বলেছিলেন স্পোর্টিং হয়নি, কিন্তু এসব কথা ফিচার লেখক লেখেননি। তিনি ঝগড়াঝাটির কথাই বেশি করে লিখেছেন। সাজানো ছবি, এই কথাটা তিনি নিজেই বানিয়ে লিখেছেন। দাদু প্রতিবাদ করে চিঠি দিয়েছিলেন, ছাপেনি। কাগজে তো এখন খেলার বদলে দলাদলি, পলিটিক্স আর মামলার খবরেই ভরা থাকে বলে শুনি। তা কালু, তুমি তো খেলার রিপোর্টার হতে চাও, নিশ্চয়ই যথার্থ যা দেখবে, শুনবে, বুঝবে সেই সবই লিখবে তো? হ্যাঁ বটি। সেদিন ক্লাসে এই নিয়ে আর কথা হয়নি। রাত্রে খাবার টেবিলে কলাবতী তার দাদু আর কাকার উপস্থিতিতে ঘোষণার মতোই বলল, আমি স্পোর্টস রিপোর্টার হতে চাই। এবার পূর্ব কথা কিছু জানিয়ে রাখা দরকার। যদিও অনেকেই পুরনো অনেক ঘটনাই জানেন, তাহলেও স্মৃতি ঝালিয়ে নেওয়ার জন্য অল্প কথায় আবার বলে নিচ্ছি। হুগলি জেলার আটঘরা আর বগদিঘি নামে পাশাপাশি দুটি বর্ধিষ্ণু গ্রাম আছে। দুই গ্রামের দুই জমিদার বংশ। আটঘরার সিংহ আর বগদিঘির মুখুজ্জেদের মধ্যে লর্ড কর্নওয়ালিসের আমল থেকেই শত্রুতার পত্তন। সেটা দুই পুরুষ ধরে খুবই উচ্চ স্তরে বজায় ছিল। লাঠালাঠি, ঘর জ্বালানো, খুন করা, মামলা মকদ্দমা ইত্যাদির পর তাদের ছেলেরা শহর কলকাতায় বিশাল বাড়ি বানিয়ে বসবাস এবং ইংরেজি শিক্ষা, এই দুইয়ের কল্যাণে প্রকাশ্য শত্রুতা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে বন্ধ করে দেয়। কিন্তু বন্ধ বললেই কি আর বন্ধ হয়? আকচা আকচি, পায়ে পা লাগিয়ে কলহ, রেষারেষি, এইসব ব্যাপার অব্যাহত ছিল। অথচ দুই বাড়ির মধ্যে কি যেন একটা পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, বন্ধুত্বের অদৃশ্য বন্ধনও ছিল, যেটা তারা কিছুতেই প্রকাশ্যে মানত না। ছেলে মানুষের মতো ঝগড়া শুরু করে দেয় সুযোগ পেলেই। সিংহবাড়ির ছেলে ব্রাহ্ম সমাজে যাতায়াত করছে খবর পেয়েই মুখুজ্জে বাড়ির ছেলে রবিবার গির্জায় ছুটল। মুখুজ্জেদের কেউ ওস্তাদ রেখে ধ্রুপদ শিখছে জানা মাত্রই সিংহবাড়ির ছেলে ময়দানে ক্রিকেট ক্লাবের মেম্বার হয়ে গেল। জ্ঞান শঙ্কর মুখুজ্জে দুর্গোৎসবে 7 জন সাহেব এনেছিলেন বেনারসের জামিলাবাইয়ের ঠুমরি শোনাতে। 2 মাস পরেই বলেন্দ্র শেখর সিংহ ক্রিকেট ম্যাচের আয়োজন করলেন টাউন ক্লাব মাঠে। বিপক্ষে খেলেছিল 11টা সাহেব। তবে একই বছরে উমাশঙ্কর ও সোমেন্দ্র শেখর রায়বাহাদুর খেতাব পাওয়ায় দুই বাড়ির শঙ্কর ও শেখররা খুবই মুষড়ে পড়ে, কেউ কাউকে টেক্কা দিয়ে বেরিয়ে যেতে না পারায়। ছোট লাটের ওপর এজন্য ওরা খুবই চটে যায়। বোধহয় সেই জন্যই 1921-এ গান্ধীজির ডাকে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল মুখুজ্জেরা। দেশের নানা দিকে হরতাল, ধর্মঘট, পুলিশের গুলিচালনা, খাজনা বন্ধ আর বিদেশি বস্ত্র পোড়ানো শুরু হলো। রবীন্দ্রনাথ কিন্তু গান্ধীজির এই আন্দোলনের অনেক কিছুই পছন্দ করলেন না। এই দুজনের সাক্ষাৎ হলো জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। গান্ধীজি এসেছেন শুনে লোকে লোকারণ্য হয়ে গেল বাড়ির চারধার। গান্ধী ভক্তরা ওই সময় ঠাকুর বাড়ির প্রাঙ্গণে বিলেতি কাপড় পোড়াতে লাগলেন রবীন্দ্রনাথকে উপযুক্তভাবে সমঝিয়ে দেওয়ার জন্য। তার মধ্যে উমাশঙ্করের ছোট ভাই দয়াশঙ্করও ছিল। এই খবর সিংহবাড়িতে যথাসময়ে পৌঁছল। এক সন্ধ্যায় ভারতী পত্রিকায় প্রকাশিত খদ্দর সম্পর্কে ব্যঙ্গাত্মক একটি কবিতা সোমেন্দ্র শেখর পড়ে শোনাচ্ছিলেন বৈঠকখানায়। চরকায় সুতো কেটে বিলেতি কাপড় পুড়িয়ে স্বরাজ আসবে না, শুধু বক্তৃতাতেও নয়, আসবে বোমা, পিস্তল আর সন্ত্রাস মারফত। এটাই ছিল কবিতাটির বক্তব্য। শেষে বলা হয়েছে,
বলিস মোদের স্বরাজ সাধনা অশনে বসনে বন্ধ নয়, গোলাগুলি বোমা ইহারও উপরে, খাঁটি বেদান্ত ইহাতে রয়। পড়া শেষ করে তিনি 17 বছরের বড় ছেলে গুণশেখরকে জিজ্ঞেস করেন, বুঝলে কিছু? ছেলেটি মাথা হেলায় এবং অচিরেই জানা গেল সে অনুশীলন পার্টিতেই যোগ দিয়েছে। এর কয়েক মাস পর এক বিকেলে বারান্দায় বসে উমাশঙ্কর মানিকতলা ব্রিজের দিক থেকে বোমা পড়ার দুটো এবং রাইফেলের 3টে আওয়াজ পেলেন। ভাই দয়াশঙ্করকে বললেন, খোঁজ নিয়ে দেখ তো। সন্ধ্যের সময় দয়াশঙ্কর পাংশু মুখে দাদাকে জানালো, পুলিশের ডিসি ব্ল্যাকওয়াটার্সের গাড়িতে বোমা মেরেছে গুণশেখর। পুলিশের গুলি ওর পেটে ঢুকেছে। সেই অবস্থায় দৌড়ে পাঁচিল ডিঙিয়ে আমাদের বাগানে নামে। উমাশঙ্কর প্রায় লাফিয়ে উঠে বললেন, সোমের ছেলেটা এখন কোথায়? আমার শোবার ঘরে। দরজাটা বন্ধ করে রাখ, কেউ দেখেছে? অনুকূল আর ভোঁদার মা, অর্থাৎ মালি এবং দিনরাতের কাজের বউ। ওদের বলে দে, কারো পেট থেকে পুলিশ যদি একটা কথাও বের করে। দোনলা বন্দুকটা দেওয়াল থেকে পেরে উমাশঙ্কর জানিয়ে দেন, তাহলে দুটো গুলি দুটো পেটে ঢুকবে। পুলিশ খোঁজ করতে করতে মুখুজ্জে বাড়িতেও আসে। কি বলছেন দারোগা বাবু? এই গাধিবাদী বাড়িতে লুকোবে টেররিস্ট? ধরতে পারলে আমি নিজে গিয়ে আপনাদের হাতে তুলে দিয়ে আসবো। সরকার বাহাদুর কি অমনি অমনি রায় বাহাদুর খেতাবটা দিয়েছেন? ডিসি সাহেব বেঁচে আছেন তো? ডিসি সাহেব মারা যাননি। উমাশঙ্কর অতঃপর তার বাল্যবন্ধু এক ডাক্তারকে ডাকিয়ে এনে বাড়িতেই গুণশেখরের পেট থেকে গুলি বের করান। 3 সপ্তাহ পর এক রাত্রে শাড়ি পরা ঘোমটা দেওয়া গুণশেখরকে ব্রুহামে চড়িয়ে সিংহবাড়িতে গিয়ে সোমশেখরের হাতে তুলে দিয়ে বলে আসেন, শুধু হবস আর রোডসের রানের উইকেটের খবর রাখলেই কি চলবে? গান বাজনার চর্চা একটু কর। ছেলেটা যে গোল্লায় যাচ্ছে সেদিকে একটু নজর দে। মাস 6 পর গুণশেখর বোম্বাই থেকে জাহাজে ইংল্যান্ডে পাড়ি দেয় ব্যারিস্টার হয়ে আসার জন্য। কিন্তু সে আর ফিরে আসেনি। বিয়ে করে ওখানেই বসবাস ও ব্যবসা শুরু করে দেয়। রানীগঞ্জে কয়লা খনি নিলামে চড়বে বলে আচমকা একদিন উমাশঙ্করের কাছে নোটিশ এলো। মাথায় হাত দিয়ে তিনি বিছানায় শুয়ে পড়লেন। এই মুহূর্তে নগদ অত টাকা তার হাতে নেই। খনির সব কিছু দেখাশোনার দায়িত্বে থাকা ম্যানেজারকে তিনি খুবই বিশ্বাস করতেন। উমাশঙ্কর রানীগঞ্জে গত 5 বছরে 2 বার মাত্র গেছেন। তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তলায় তলায় ম্যানেজারটি টাকা সরিয়ে এবং ঋণের জালে খনিটিকে জড়িয়ে দিয়ে শটকান দিয়েছে। আগামীকালের মধ্যে 40,000 টাকা শোধ না করলে খনি হাতছাড়া হয়ে যাবে। খবরটা সেই দিনই কিভাবে যেন পৌঁছে গেল সিংহীবাড়িতে। একটু বেশি রাতেই সোমশেখরের ফোর্ড গাড়িটা থামল মুখুজ্জে বাড়ির পোর্টিকোয়ে। শয্যা নেওয়া উমাশঙ্কর খবর পেয়ে নিচের বৈঠকখানায় নেমে আসতেই কোনো ভূমিকা না করে সোমশেখর একটা গয়নার বাক্স টেবিলে রেখে বললেন, এটা তোর বৌঠানের, পাঠিয়ে দিল। সোনা জড়োয়া সব মিলিয়ে 60,000 টাকার তো হবেই। কাল সকালেই জোড়া বাগানে গিয়ে হরিপালের গদিতে ওগুলো বন্ধক রেখে টাকা নিবি। তারপর সোজা রানীগঞ্জ দৌড়বি। আমার গাড়িটা ড্রাইভার সমেত রেখে যাচ্ছি। উমাশঙ্কর কুণ্ঠিতভাবে কি একটা বলতে যাচ্ছিলেন। দাবরানি দিয়ে থামিয়ে সোমশেখর বলে ওঠেন, শুধু আব্দুল করিম আর হাফেজ আলীর তানকারি লয়কারি নিয়েই কি চলবে? লেট কার্ড গ্লান্স কি জিনিস সেটাও একটু বোঝার চেষ্টা কর।
এদেরই দুই পুত্র রাজশেখর ও হরিশঙ্কর দুই বংশের রেষারেষির ঐতিহ্য আজও বহাল রেখেছেন এবং যথারীতি একজন তার পুত্র সতু অর্থাৎ সত্যশেখর, অন্যজন তার কন্যা মলু অর্থাৎ মলয়ার মধ্যে এই বিচিত্র শত্রুতার ধারাটি সফলভাবে প্রবাহিত করতে সক্ষম হয়েছেন। রেষারেষিটা বগদিঘি আর আটঘরা গ্রামের মধ্যেও ছড়িয়ে যায় যখন এই দুই পরিবারের উদ্যোগে হোম অ্যান্ড অ্যাওয়ে নিয়মে একটা বাৎসরিক ক্রিকেট ম্যাচ চালু হয়। গত বছর আটঘরার উপর দায়িত্ব পড়েছিল ম্যাচ অনুষ্ঠানের। সেই ম্যাচে নিয়ম লঙ্ঘন করে কলাপতি ব্যাট করেছিল ছেলের বেস ধরে এবং তার ব্যাটিংয়ের জন্যই আটঘরা ম্যাচটা জেতে। ব্যাট করার একটা সময়ে হুক করতে গিয়ে তার মাথা থেকে পানামা হ্যাটটা পড়ে যায় এবং মলয়া ঠিক তখনই তার ছবিটা তুলে নেন। সেই ছবিতে পরিষ্কার ধরা পড়ে ব্যাটসম্যানটি আসলে ব্যাটসওম্যান কলাবতী। এই সবই হলো পেছনের কাহিনী। স্কুলের ক্লাসে ওই ম্যাচটার কথা সুস্মিতা খুঁচিয়ে তোলার পর থেকেই বডির বিব্রত মুখটা আর ওই কথাগুলো। সাজানো ছবি, আমি সাজানো ছবি তুলেছি, এমন মিথ্যে কথা আমার নামে বারবার ঘুরে আসছিল কলাবতীর মনে। সে তামা তুলসী ছুঁয়ে বলতে পারে দাদু ওই কথা বলেননি। বড়দিকে তিনি খুবই স্নেহ করেন। দুই বাড়ির মধ্যে যতই আকচি থাকুক, রাজশেখর সিংহ এমন অভিযোগ মুখুজ্জে বাড়ির মেয়ে সম্পর্কে কখনোই করবেন না। কথাগুলো সম্পূর্ণ বানিয়ে লিখেছে সেই ফিচার লেখিকা, যার নাম দেবরীনা সেন। বস্তুত স্পোর্টস রিপোর্টার হওয়ার ইচ্ছেটা কলাবতীর মধ্যে উস্কে দিয়েছিল দাদুর মুখে বসিয়ে দেওয়া একটা সাজানো ছবি দিয়ে প্রমাণ করতে চেয়েছে কথাটা। সে লেখাটা পড়েই ঠিক করে আসল সাংবাদিকতা কাকে বলে দেখিয়ে দেবে দেবরীনা সেনদের, অবশ্য যদি সুযোগ পায়। আর সেই রাতেই খাওয়ার টেবিলে এসে ঘোষণা করল, আমি স্পোর্টস রিপোর্টার হতে চাই। রাজশেখর ও সত্যশেখরকে হতবম্বের মতো তাকিয়ে থাকতে দেখে কলাবতী মৃদু স্বরে বলল, আজ স্কুলে কি লজ্জায় যে পড়তে হলো, সুস্মিতা বড়দিকে সব বলে দিয়েছে। কি বলে দিয়েছে? সেই ক্রিকেটের কলাবতী লেখাটার কথা। অপরাধীর মতো গলায় কলাবতী পড়ল। বলেছে তো, কি হয়েছে? সাজানো ছবি শুনে বড়দি প্রায় কেঁদে ফেলেছিলেন। আহ, মনে আঘাত পাওয়ার মতোই তো কথাটা। রাজশেখর সহানুভূতি আর মমতা মেশালেন কথাগুলোয়। তুই বলেছিস তো, ওসব কথা আমি বলিনি। কলাবতী ঘাড় নাড়ল। ব্যাস, তাহলে তো ব্যাপারটা চুকেই গেল। সত্যশেখর উৎসুক চোখে খাবারের ট্রে হাতে প্রবেশ করা মুরারির দিকে তাকিয়ে বললেন, না, চোখেনি। রাজশেখর কঠিন স্বরে ছেলেকে ধমক দিলেন। মলয়া কেঁদে ফেলেছে যখন। কেঁদেছে কোথায়? কালু বলল না প্রায় কেঁদে ফেলেছিল। প্রায় শব্দটা লক্ষ্য করো। সত্যশেখর সওয়াল করার ভঙ্গিতে আঙুল দিয়ে প্রায়কে খোঁচা দিলেন। রাজশেখর চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। এখনই একটা চিঠি লিখবো মলয়াকে। কালু, তুমি কাল ফার্স্ট পিরিয়ডের আগেই ওকে চিঠিটা দেবে। খেয়ে উঠেই বরং তুমি লিখো, অত তারা কিসের? সত্যশেখর বললেন। কালু আর একটা যে কথা বলল সেটা কি শুনেছ? স্পোর্টস রিপোর্টার না কি যেন হবে বলল। রাজশেখর চেয়ারে আবার বসে পড়লেন। গলা খাকারি দিয়ে একটা রুটি প্লেট থেকে তুলে কেমন শ্যাকা হয়েছে তাই পরীক্ষা করতে করতে বললেন, এদেশে মেয়েরা স্পোর্টস রিপোর্টার হয় না। জলসার হয়, রাজনীতির হয়, সিনেমা, ফ্যাশন, ছবির এক্সিবিশন, ধর্মসভা, সাহিত্য সভা, সব কিছুরই মেয়ে রিপোর্টার হয়, কিন্তু খেলার হয় না। ঠিক, 100% কারেক্ট।
সত্যশেখর রুটির টুকরো ডালের বাটিতে ডোবালেন। কোনো মেয়েকে ফুটবল ম্যাচ রিপোর্ট করতে দেখেছিস? কোনো মেয়ের লেখা ক্রিকেট ম্যাচের রিপোর্ট পড়েছিস? অ্যাথলেটিক্স, সুইমিং, টেনিস, শুটিং, কিতকিত, বক্সিং, ওয়েটলিফটিং। রাজশেখর হাত তুলে ছেলেকে থামালেন। সতু, আর তোমাকে লিস্টই পড়তে হবে না। খেলা আর খেলোয়াড় সম্পর্কে আগের সেই ধ্যান ধারণা এখন তো আর নেই। এখন কাগজ খুললেই ক্লাবের সঙ্গে প্লেয়ারদের টাকা পয়সা নিয়ে ঝগড়া, বাকি টাকা না পেলে ওরা পায়ে বল ছোঁয় না। তার উপর আছে প্লেয়ারের সঙ্গে কোচের মন কষাকষি। খেলার মধ্যেই রেফারির কান ধরা, তাকে লাথি মারা, এইসব তো পড়তে হয়। শুধু কি তাই, দাঙ্গা হাঙ্গামার কথাটাও বলো। ইট ছোড়া, গ্যালারি আর টেন্টে আগুন, খুর মারা, ব্লেড চালানো। সতু, আর বলার দরকার নেই। কালু এতক্ষণ তো সব শুনলে। খেলাধুলোর হাল যেখানে অমন, তখন একটা মেয়েকে আমি রিপোর্টারি করতে পাঠাতে পারি কি? কলাবতী মুখ নামিয়ে খেয়ে যাচ্ছে আর কি যেন ভেবে চলেছে। হঠাৎ এক চিলতে হাসি তার ঠোঁটে ফুটে উঠেই মিলিয়ে গেল। চিন্তিত মুখে এসে বলল, বড়দিও আজ ঠিক তোমাদের কথাগুলোই বললেন। ওরা দুজনেই খাওয়া থামিয়ে সচকিতে তাকালেন। প্রথমে সত্যশেখর বললেন, মলয়া তোকে মাঠে যেতে বারণ করেছে? তারপর রাজশেখর বললেন, মুখুজ্জেদের মেয়ে খেলার মাঠের বোঝেটা কি? জানি না বোঝে কি না বোঝে, তবে বড়দি স্পোর্টস নিয়ে মেয়েদের লেখালেখি যে একদমই পছন্দ করেন না সেটা খুব ভালোভাবে আজ জানিয়ে দিয়েছেন। বললেন, দেখো তোমার দাদু আর কাকাও আমার সঙ্গে একমত হবেন। এখন দেখছি বড়দির কথাই ঠিক। ঠিক, ওর সঙ্গে আপনার একমত? মুখুজ্জেদের মেয়ে যা বলবে আমরাও তাই বলবো। রাজশেখর হাতের রুটিটা এক টানে 2 টুকরো করে আবার সেটা 4 টুকরো করলেন। মলয়া কি মনে করে? মুখুজ্জেরা কাওয়ার্ড বলে সিংহীরাও কাওয়ার্ড? ইট মারে, খুর চালায় বলে সিংহীদের মেয়ে ভয়ে মাঠে যাবে না? সত্যশেখর তার বাবার দিকে তাকিয়ে প্রশ্নটা করলেন। মুখুজ্জে বাড়ির মেয়ে পছন্দ করে না বলে সিংহী বাড়ির মেয়ে মাঠে গিয়ে রিপোর্টিং করবে না, তাই কখনো হয়? কালু, তোমার ফাইনাল পরীক্ষাটা শেষ হোক, তারপর দেখি বঙ্গবাণীতে কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। কথাটা বলেই রাজশেখর আলু কপির ডালনায় মনোনিবেশ করলেন। বঙ্গবাণী? বাংলা কাগজ কেন? স্টেটসম্যান বা টেলিগ্রাফ নয় কেন? কালু তো ইংরেজি লিখতে পারে। সত্যশেখর উত্তেজিত হয়ে আঙুলে লাগা ঝোল চাটতে শুরু করলেন। সতু, আঙুল চাটা বন্ধ করো। ইংরেজি কাগজে লেখাটা চারটিখানি কথা নয়। মেসফিল্ড কুলে না খেলে নির্ভুল ইংরেজি লেখা যায় না। কালুতে স্কুলে কার লেখা যেন গ্রামার পড়ায়, মেসফিল্ডে যে নয় তা আমি জানি। মুখুজ্জেদের মেয়ে যে স্কুলের হেডমিস্ট্রেস, সেখানে নেসফিল্ডে আশা করা যায় না। মলয়া তো 1 লাইন ইংরেজি লিখতে পারে না। সত্যশেখর চাটার জন্য আঙুলটা মুখের কাছে এনেই নামিয়ে নিলেন। কাকা, তুমি একবার আমায় বলেছিলে। কি বলেছিলুম? সত্যশেখর সন্ত্রস্ত হয়ে ভাইজির দিকে তাকালেন। কলাবতী মুখ টিপে হাসছে দেখে তিনি আরও ঘাবড়ে গেলেন। বলবো দাদুকে? বল না। সত্যশেখর চেয়ারে খাড়া হয়ে বসে থুতনি তুলে চ্যালেঞ্জ জানানোর ভঙ্গিতে আবার বললেন, বল, কি বলবি? জানো দাদু, বিলেতে থাকার সময় লন্ডন টাইমসে একটা চিঠি ছাপাবে বলে চিঠিটা লিখে কাকা প্রথমে সেটা বড়দিকে পড়তে দিয়েছিল। কাকা নিজে আমায় এই কথা বলেছে। কেন? রাজশেখরের স্বরে বজ্র নির্ঘোষ। সত্যশেখরের খাড়া শরীর তার ফলে নুয়ে পড়ল। 40-এর ওপর বয়স হলেও বাবার কাছে তিনি এখনো বালক। উত্তর দাও সতু। মানে খুব তাড়াহুড়োই লিখেছিলাম তো, হয়তো ইংরেজির ভুল টুল থেকে যেতে পারে।
তাই আর একজনকে দিয়ে। হরির মেয়েকে দিয়ে তাই ইংরেজি কারেকশন করিয়েছ? আর কোনো লোক পেলে না? শেষে কিনা হরির মেয়ে? উফ, তোমাকে বিলেত পাঠানোটাই আমার বোকামি হয়েছে। বোধহয় জীবনে প্রথম রাজশেখর স্বীকার করলেন তার বোকামির কথা। কিন্তু 25 বছর আগে যখন তিনি খবর পান হরিশঙ্করের মেয়ে উচ্চ শিক্ষার্থে ইংল্যান্ড যাচ্ছে, তখন উত্তেজনায় তার কেশর ফুলে ওঠে। ওদের মেয়ে বিলেতে যাবে আর সিংহিবাড়ির ছেলে শুধুই MA LLB হয়ে ওকালতি করবে? হতেই পারে না। মলয়ের 1 মাস পরেই সত্যশেখর হিথ্রো এয়ারপোর্টে নামেন ব্যারিস্টার হওয়ার জন্য, যে কথাটা তিনি এখনো পর্যন্ত কাউকে বলেননি, এমনকি কলাবতীকেও নয়। তার চিঠি পেয়ে হিথ্রোয় কিন্তু অপেক্ষা করছিলেন মুখুজ্জে বাড়ির মেয়েটি। সতু, তোমাকে ব্যারিস্টার হতে বিলেত পাঠিয়েছিলাম, চিঠি লেখার জন্য নয়। হরির পয়সায় মলয়া গিয়েছিল ডক্টরেট করতে, চিঠি কারেকশন করে দেওয়ার জন্য নয়। আগে আমরা দুজনেই তো পাশ করেছো, থিসিস লিখেছো, ব্যাস তাহলেই লাটা ছুকে গেল। তুমি হরির মেয়েকে দিয়ে ইংরেজি ঠিক করিয়েছো, নিশ্চয়ই এটা হরি জেনেছে। নিঘাত বলে বেরিয়েছে সিংহিরাম মুখ্য। উফ, দাদু, ওসব তো 20-25 বছর আগের কথা। এই নিয়ে এখন আবার প্রবলেমে পড়ছো কেন? কলাবতী তার দাদুর আহত মর্যাদায় প্রলেপ দেওয়ার চেষ্টা করল। সারা ঘর অতঃপর চুপ। কলাবতী ভাবতে লাগলো বঙ্গবাণীতে দাদু কিভাবে ব্যবস্থা করবেন। অনেক গণ্যমান্য বিশিষ্ট লোকেদের সঙ্গে দাদুর চেনা জানা আছে, হয়তো বঙ্গবাণীর সম্পাদকদের সঙ্গেও আছে। শুধু তোমার চিঠির বিষয়টা কি ছিল? বেড়ালের ডাক, মানে বেড়ালদের ঝগড়া। কি বলে? রাজশেখর চামচে দই তুলে মুখের দিকে আনছিলেন, সেটা প্লেটের ওপর পড়ে ছিটকে গেল। বেড়ালরা এমন ঝগড়া শুরু করতো যে রাতে ঘুমোতে পারতুম না। সত্যশেখরের কাচুমাচু মুখ আরো অবনত হলো। তা মলয়া তোমার চিঠিটাকে কি করলো? ধুয়ে মুছে এমন সাফ করে দিল যে চিঠির বক্তব্যই বদলে গেল। আমি খুব বিনীতভাবেই বলেছিলাম রাত্রিরে বেড়ালদের ঘরে বেঁধে রাখলে ভালো হয়। টেন্স, সিনট্যাক্স, প্রিপোজিশন একটা ভুলও মলয়া বের করতে পারেনি। ও কিন্তু চিঠিটার বক্তব্যকে ঘুরিয়ে সাহেবদের বেড়াল পোষার ওপর কষে গালাগাল দিয়ে চিঠিটাকে একেবারে উল্টে দিল। গালাগাল? হরিরই মেয়ে তো, এসবে পোক্ত তো হবেই। রাজশেখরকে কিঞ্চিত নরম দেখালো। আয়েশি গলায় জানতে চাইলেন, কি লিখেছিল মেয়েটা? ইতস্তত করে সত্যশেখর বললেন, এত বছর আগের কথা তো ঠিকঠাক মনে নেই, তবে বেড়ালদের ওপর একটা থিসিসের মতো হয়েছিল। প্রমাণ করতে চেয়েছিল লন্ডনের বেড়ালরা কলকাতার বেড়ালদের থেকে বেশি অসভ্য, বেশি বোকা, বেশি ঝগড়ুটে। চিঠিটা বেশ বড় হয়েছিল, কিন্তু পুরোটাই ছেপে ছিল। কুকুর বেড়ালদের জন্য ওরা কাগজে জায়গা দেয়। দেবেই তো, ইংরেজরা সভ্য জাত। চিঠির রিয়াকশন কিছু হয়েছিল? হবে না কেন? আমাকে ডবল গালাগাল দিয়ে 4 দিন ধরে চিঠি বেরোলো। তার কি ভাষা! পারলে আমাকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে খায় আর কি। সত্যশেখর শিউরে উঠলেন 25 বছর পর। হরির মেয়ে তো সিংহিতের গালাগাল খাওয়ালো। কালু, আমি তোমায় একটা চিঠি লিখে দেব, সদানন্দকে গিয়ে দেবে। কে সদানন্দ? কলাবতী জিজ্ঞেস করল। বঙ্গবাণীর মালিক। রাজশেখর চেয়ার থেকে উঠে ঘরের কোণে বেসিনে গিয়ে দাঁড়ালেন। সদানন্দ বাবা শ্যামানন্দ কাব্যতীর্থ আটঘরা স্কুলে বাংলা পড়াতেন। আমি পড়েছি ওর কাছে। স্কুলে আমার থেকে 5 ক্লাস নিচে পড়তো সদানন্দ। খবরের কাগজ বের করলো। একদিন আমার কাছে ছুটে এলো। ব্যাপার কি?
এখনই 10,000 টাকা ধার না মেটালে কাগজওয়ালা ওকে আর কাগজ দেবে না। আমায় টোপ দিয়ে বলল 2% সুদও দেবে। আমি অবশ্য সুদ নিয়ে কাউকে ধার দিই না। সে প্রায় হাতে পায়ে ধরাধরি। টাকা না পেলে কাল তাহলে কাগজ বের করতে পারবে না। দিলাম টাকা। টাকাটা শোধ দিয়েছে? সত্যশেখর কৌতূহল দেখালেন। দিয়েছে, 11 বছরে 3 ক্ষেপে। আর সুদ? কলাবতী জানতে চাইল। রাজশেখর সরল হাসিতে উদ্ভাসিত হয়ে বললেন, সেটাই তো এবার আদায় করব। একটা চিঠি লিখে দেব, তুমি সেটা নিয়ে সদানন্দের সঙ্গে দেখা করবে। আমিও কালুর সঙ্গে যাব। সত্যশেখর তার কাঁচা পাকা চুলের মধ্যে বা হাতটা বুলিয়ে দই মাখা একটা আঙুল চাটার জন্য মুখে ঢোকালেন। শোতো। একটা বজ্র নির্ঘোষ গড়িয়ে এলো সত্যশেখরের দিকে। আঙুলটা মুখ থেকে পড়ে গেল। তুমি কেন ওর সঙ্গে যাবে? যে রিপোর্টার হতে চায় তাকে একাই সবকিছু সামাল দিতে হয়। সাংবাদিকতা হলো ক্রিজে দাঁড়িয়ে ব্যাট করার মতো। 11 জন লোক তোমাকে হারাতে চায়। 11টা কাগজের লোক শিয়ালের মতো ঘুরছে ছো মেরে খবর তুলে নেওয়ার জন্য। কখন গুগলিটা তোমাকে ব্যাট প্যাট ক্যাচ তোলাবে শর্ট লেগ, সেজন্য অপেক্ষা করে আছে। টাফ ওয়ার্ল্ড, ভেরি কম্পিটিটিভ এই নিউজ পেপার ওয়ার্ল্ড। তার উপর স্পোর্টস রিপোর্টিংটা একেবারেই পুরুষদের জগৎ। সত্যশেখর কথাটা মনে করিয়ে দিলেন। বর্দিও তাই বললেন, পুরুষ প্লেয়ার, পুরুষ অফিসিয়াল, পুরুষ দর্শক, পুরুষ রিপোর্টার। আমি সেখানে কি কাজ করতে পারবো? মলয়া একটা সব জানতা। তুই পারবি কি পারবি না সেটাও জেনে বসে আছে। আলবাত পারবি। সত্যশেখরকে একটু বেশি ক্রোধান্বিত দেখালো। তুই একাই চিঠি নিয়ে বঙ্গবাণীতে সদানন্দ কাব্যতীর্থের কাছে যাবি। কাকা, সদানন্দ নয়, ওর বাবা ছিলেন কাব্যতীর্থ, ইনি ঘোষ। ফাইনাল পরীক্ষার পর এক সন্ধ্যায় কলাপতি তার কাকার মোটর থেকে নামল বঙ্গবাণীর ফটকের সামনে। কালু, আমি ওই রোলের গাড়িটার ধারে পার্ক করে অপেক্ষা করছি। কতক্ষণ আর লাগবে? মিনিট 15। সত্যশেখর ধীরে তার ফিয়ারটা চালিয়ে এগিয়ে গেলেন। ফটক থেকে সোজা পথ। ডান দিকে ফাঁকা জায়গায় কিছু মোটর আর মোটর বাইক। বাড়িটা বাঁ দিকে। মাঝারি আকারের কাঠের পাল্লার দরজা দিয়ে সিমেন্টের একটা গলিতে ঢুকে কলাপতি বিভ্রান্ত হল। বড় বড় কাগজের রেল। গলিটা প্রায় বন্ধ। দুটো মানুষ যাওয়ার মতো ফাঁক। একটি লোক ফাঁক দিয়ে বেরিয়ে আসতে এসে বলল, বঙ্গবাণীর সম্পাদকের সঙ্গে দেখা করব। কোন দিক দিয়ে যাব বলুন তো? এই তো সোজা গেলেই সিঁড়ি, 3 তলায় ওর ঘর। লোকটি হাত তুলে কাগজের রিলের ফাঁকটা দেখিয়ে চলে গেল। একটু দমে গেল কলাবতীর উদ্দীপনা ও উৎসাহ। বঙ্গবাণীর বাড়িতে প্রথম পা দিয়েই ঘিঞ্জি, সরু, অপরিচ্ছন্ন পরিবেশ খবরের কাগজের অফিস সম্পর্কে তার কল্পনাকে ধাক্কা দিল। তার ধারণা ছিল বাড়িটা ঝকঝকে তকতকে হবে। রিসেপশনিস্ট সুন্দরী মেয়ে 2-3টে টেলিফোন নিয়ে তার জিজ্ঞাসার জবাবে বলবে লিফট 4 তলায়। কিন্তু তার মনে হচ্ছে এখানে বাসা বেঁধে আছে প্রাচীনত্ব। হয়তো এখানকার লোকগুলো প্রাচীন মনের। তাহলে তো কোনো মেয়েকেই এখানে কাজ করতে দিতে রাজি হবে না। কিছুটা হতাশ হলেও সে ঠিক করল শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে। জিন্স আর ব্যাগি শার্টের বদলে
সে শাড়ি পরে এসেছে। শেষবার শাড়ি পরেছিল আটঘরার এমএলএ গোপীনাথ ঘোষের বড় মেয়ের বিয়েতে। সালোয়ার কামিজ, জিন্স বা স্কার্টে সে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। হাঁটা চলার ধরনই তখন বদলে যায়। কিন্তু আজ সে কাকার পরামর্শে দোস্তুর মতো মেয়ে সেজেই বলা যায় জেদ নিয়েই বঙ্গবাণীতে এসেছে। তার মনোভাব হলো, আমি একটা মেয়ে, তোমাদের কাগজে কাজ করতে বা শিখতে চাই, দিতে হয় দাও, নয়তো চলে যাও। সিঁড়ির দোতলা অতিক্রম করার সময় সে দেখল একটা ঘরে 4 জন লোক একটা টেবিলে মুখোমুখি। দুজনের হাতে কলম আর লম্বা ফর্দের মতো ছাপা কাগজ। অন্য দুজনে ধরে রয়েছে হাতে লেখা কাগজ, যা দেখে তারা পড়ে চলেছে। ঘরের দরজায় কাঠের বোর্ডে লেখা রিডিং বিভাগ। 3 তলায় পৌঁছে এসে দেখল দুদিকে 2টি ঘর, তাদের মাঝে একটা চওড়া দরজা, যেটা দিয়ে ভেতরের একটা হল ঘর দেখা যাচ্ছে। ডান দিকের ঘরের দরজায় কাঠের বোর্ডে লেখা সম্পাদকীয় বিভাগ। হল ঘরের দরজায় লেখা রিপোর্টিং ও বার্তা বিভাগ। আর বাদিকের ঘরের দরজায় লেখা সম্পাদক। 2 ঘরেরই দরজা খোলা এবং তাতে হ্যান্ডলুমের সস্তার বেড কাভারের মতো নীল পর্দা ঝুলছে। কলাপতির মনে হলো পর্দাগুলো অন্তত 6 মাস কাচা হয়নি। সে আর একটু দমে গেল। এই রকম দৈন্য ভরা জায়গায় সে কাজ করবে ও শিখবে বলে এসেছে। বঙ্গবাণীর তো যথেষ্টই টাকা আছে, তবে দৃষ্টিভঙ্গিটা আধুনিক নয় কেন? তার দরকার সম্পাদকের হাতে একটা চিঠি দেওয়া। সম্পাদকের ঘরের সামনে কোনো বেয়ারা বা পিয়নকে দেখতে না পেয়ে সে পর্দা সরিয়ে ঢুকে দেখল ঘরের মধ্যেই কাঠের পার্টিশন দিয়ে তৈরি আর একটা কামরা, যার দেওয়াল ঘষা কাচের। তার বাইরে বসে বিরাট টাক খদ্দরের সাদা পাঞ্জাবি মধ্য 50-এর এক ভদ্রলোক মন দিয়ে কিছু পড়ছেন। ইনি কি সম্পাদক? বোধ হয় না। ইতস্তত করে কলাবতী গলা খাকারি দিল। কি চাই? মাথা না তুলে তিনি জানতে চাইলেন। সদানন্দ ঘোষের সঙ্গে দেখা করতে চাই। কেন? কি জন্য? মাথা না তুলেই আবার প্রশ্ন। একটা চিঠি রাজশেখর সিংহ দিয়েছেন ওকে দেওয়ার জন্য। কই দেখি চিঠিটা। মাথা না তুলেই হাত বাড়ালেন। চিঠিটা হাতে পেয়ে মুখ তুলে দেখেই সোজা হয়ে বসলেন। এতক্ষণ গলা শুনেও খেয়াল করেননি। এখন তিনি দেখলেন শাড়ি পরা একটি মেয়ে। আমি বিএ টু দ্য এডিটর, আপনাকে একটু বসতে হবে। 2টো এডিটোরিয়াল এখন ওকে পড়ে শোনাবো। অ্যাপ্রুভড হলে কম্পোজে পাঠাবো। তার হাতে ধরা কাগজটা দেখিয়ে পিএ মশাই বললেন, তারপর দরকার বুঝলে উনি আপনাকে ডাকবেন। বাধ্য মেয়ের মতো কলাবতী মাথা নেড়ে বলল, বেশ। পিএ মশাই 2টো এডিটোরিয়াল ও চিঠিটা হাতে নিয়ে ঘষা কাচের কামরার সুইং ডোর ঠেলে ঢুকলেন এবং বেরিয়ে এলেন 3 মিনিট পর। আসুন। একটু সম্ভ্রম মাখানো ভারী গলায় তিনি কলাবতীকে আমন্ত্রণ জানালেন। তুমি রাজশেখরদার নাতনি? বসো বসো। শ্যামবর্ণ সিথি কাটা কালো চুল, মোটা ফ্রেমে চশমা, চার্লি চ্যাপলিনের ভবঘুরে মার্কা গোফ, সাদা খদ্দরের পাঞ্জাবি। কলাবতীর মনে হলো দাদুরই বয়সী, তবে চুলে কলপ না দিলেই ভালো হতো। বঙ্গবাণীর মালিক হাতের চিঠিটা পতাকার মতো নেড়ে সামনে চেয়ারটা দেখালেন। তুমি কি জানো আমরা একই স্কুলে পড়েছি? উনি আমার থেকে 5 ক্লাস সিনিয়র ছিলেন। কলাবতী মাথা নেড়ে বলল, শুনেছি। চারদিকে সে চোখ বোলালো। সম্পাদকের ঘরটা এতক্ষণ এই বাড়িতে যা কিছু সে দেখেছে তার সঙ্গে একেবারেই বেমানান। এই ঘরে কার্পেট, এয়ার কুলার, সোফা, মেহগনির টেবিল,
পর্দা, ঘূর্ণি চেয়ার ইত্যাদি দেখতে পাবে একদমই সে আশা করেনি। তবে ঠাকুরদা, আমার বাবার কাছ থেকে যে বাংলা লেখার তালিম পেয়েছিলেন তা তো জানতাম না। এই দেখো, চিঠিতে সে কথা লিখেছেন। চিঠিটা অবশ্য কলাবতীর হাতে তিনি দিলেন না, শুধু পতাকার মতো নাড়লেন। কিন্তু রাজশেখরদা তো আমায় মুশকিলে ফেলে দিলেন। তোমাকে বাংলা লেখা শেখাবার দায়িত্ব আমাকে দিয়েছেন, কিন্তু আমার সময় কোথা? সদানন্দ জিজ্ঞাসাটা কলাবতীর জিম্মায় দিয়ে এমনভাবে তাকিয়ে রইলেন যে সে অস্বস্তিতে পড়ে গেল। আমতা আমতা করে সে বলল, দাদু খুব আশা করেই আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। তার উপর আবার স্পোর্টস বিভাগে, খেলাধুলার খও আমি জানি না। ও কথা বলবেন না সদাবাবু। পিএমশাই অভিমানী গলায় আপত্তি জানালেন। এই তো সেদিন ভারতীয় ফুটবলের মান কি করে তোলা যায় তাই নিয়ে সেমিনারে বলে এলেন। আহা, ও সব কি আমার কথা? সদানন্দ সস্নেহে তার পিয়ের দিকে তাকালেন। ভবনাতি তো পয়েন্টগুলো লিখে দিয়েছিল। আর জানোই তো, বক্তৃতাটা আমি ভালোই করি। ভবনাতে তৈরি কাঠামোয় আমি খড় মাটি চাপিয়েছি। আরে বাবা, সিল্ড ফাইনালে শিবদাস বিজয় দাস ভাদুরীর খেলা তো ছোটবেলায় দেখেছি, সুতরাং বলতে অসুবিধা হবে কেন? আপনি ভাদুরী ব্রাদার্সের খেলা দেখেছেন? কলাবতী অবাক হয়ে গেল। সে তো 80 বছরেরও আগের কথা। দাদু ছেলেবেলায় তার বাবা সোমেন্দ্র শেখরের কাছে মোহনবাগানের IFA সিল্ড জয়ের গল্প শুনেছেন। তখন সদানন্দ তো জন্মাবার কথাই নয়। দেখেছি মানে? সেদিন খেলার পর গড়ের মাঠে যে কি কাণ্ড হয়েছিল কি আর বলবো। আমরা কয়েকজন মিলে তো ঠিকই করে ফেলেছিলাম কেল্লার উপর থেকে ইউনিয়ন জ্যাকটা নামিয়ে তেরঙ্গা পতাকা তখনই তুলে দেব। সদানন্দ চিঠি ধরা হাতটা মাথার ওপর তুলে জল জল চোখে তাকিয়ে বললেন, তখন স্বদেশী যুগ, দেশপ্রেম জিনিসটা ছিল। আর এখন? হাতটা নামিয়ে আনলেন সদানন্দ। কলাবতী হুঁশিয়ার হয়ে গেল। সদানন্দ স্বদেশী যুগে থাকতে ভালোবাসেন, বর্তমান যুগকে পছন্দ করেন না। বিষণ্ণ গলায় কলাবতী বলল, এখন তো করাপশনের যুগ। ঠিক ঠিক বলেছ। সদানন্দ উজ্জ্বল হয়ে উঠলেন। রাজশেখরদার নাতনির মতোই বলেছ। এই দেখো, তোমার দাদু লিখেছেন, এই বংশের সকলেই, আমি, আমার পুত্র ও একমাত্র পৌত্রী, সকলেই বঙ্গজননীর বাণী শিক্ষা করিয়াছি বঙ্গবাণী হইতেই। বাংলাটা লক্ষ্য করো, দারুণ। হবেই তো, বাবার কাছে স্কুলে তালিম পেয়েছেন যে। কিন্তু মা, তুমি এখানে কি কাজ শিখবে? তাও আবার স্পোর্টস। ওখানে তো পুরুষদের রাজত্ব। ডেস্কে বসেও তো কাজ করা যায়। কলাবতী সতর্কভাবে বলল। সে জানে প্রথমে এই কথা উঠবেই। হ্যাঁ, তা অবশ্য যায়, কিন্তু পড়াশোনা শেষ না করেই। কলাবতী জানে এই কথাটাও উঠবে। সে ব্যস্ত হয়ে সদানন্দকে থামিয়ে বলল, না না, পড়াশোনা অবশ্যই শেষ করব। পরীক্ষার পর এই 2-3 মাস কেন শুধু শুধু বসে থাকা। তাই দাদু বললেন, স্পোর্টস ভালোবাসিস, ক্রিকেটও খেলিস, ময়দানটাও তোর অপরিচিত জায়গা নয়। এই সময়টায় তুই বরং সাংবাদিকতায় তালিম নে। বঙ্গবাণীকে তো আর মাইনে দিতে হবে না। বললেন মাইনে দিতে হবে না? সদানন্দ হাঁপ ছেড়ে চেয়ারে গা এলিয়ে দিলেন। এই হচ্ছে রাজশেখরদা, টাকা কড়ির ব্যাপারে অত্যন্ত উদার। বাবার কাছে পড়েছেন তো। সদানন্দ টেবিলের গায়ের সাটা কলিং বেলের বোতাম টিপলেন। হাফ শার্ট ধুতি পরা বেয়ারা এলো। ভবনাথ বাবুকে ডাকো, জরুরি কাজ। বেয়ারা বেরিয়ে যেতেই
পিএ মশাই বললেন, তাহলে শুরু করি। অনুমতি পেয়ে তিনি সম্পাদকীয়, যা কালকের কাগজে প্রকাশিত হবে, পড়তে শুরু করলেন। তার প্রথম বাক্য, কলকাতার রাস্তায় পাগলা কুকুরে দৌরাত্ম এমন প্রকট হয়ে উঠেছে যে গৃহস্থরা নির্ভয়ে রাস্তায় চলাফেরা করতে পারছেন না। সদানন্দ হাত তুলে পিএকে থামিয়ে কলাপতিকে বললেন, কাল আমাদের চাকরকে একটা কুকুর তাড়া করেছিল। কর্পোরেশনকে করকানি দেওয়া দরকার। হ্যাঁ, আপনি পড়ুন। পিএ মশাই আবার পড়া শুরু করতে যাবেন, তখন একটি লোক প্রায় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। হ্যাঁ, আমায় ডাকছেন? বসো। ভদ্রলোকটি বসলেন কলাপতির পাশের খালি চেয়ারে। সে আর চোখে তাকিয়ে দেখল থলথলে ভুঁড়ি, ধুতি পাঞ্জাবি, চশমা, ঠোঁটের কোণে পানের রস, বয়স 50 ছাড়িয়েছে, মাথায় সুগন্ধি তেলের গন্ধ। ভব, এই মেয়েটি আমার খুবই পরিচিত। আটঘরার জমিদার। এখন অবশ্য জমিদারি নেই, না থাকলেও বনে দিয়ানা, বংশগৌরব সেসব তো আর চলে যায় না। রাজশেখর সিংহের নাতনি কলাবতী। উনি আমার বাবার ছাত্র ছিলেন, এটাও ওর একটা বড় পরিচয়। বাংলা ব্যাকরণ, রচনা সবই বাবা ওকে হাতে ধরে শিখিয়েছেন। আমাকেও ওর ঠাকুরদা আমার কাছে পাঠিয়েছেন ওকে বাংলা লেখা আর খেলার ব্যাপারে লেখা শেখার জন্য। বেশ বেশ, খুব ভালো কথা। ভবনাথ সামনে পেছনে দুবার শরীরটা তোলালেন। কিন্তু আমার হাতে সময় কোথায়? তা তো বটেই। ভবনাথ অনিশ্চিত দৃষ্টিতে সম্পাদকের দিকে তাকালেন। তুমি একে শেখাও। বেশ বেশ, শেখাবো নিশ্চয়ই। খুকি, তুমি খেলা ভালোবাসো? একটু আধটু খেলেছ তো? বলতে ভুলে গেছি ভব, কলাবতী মেয়েদের ক্রিকেটে বাংলার হয়ে খেলেছে। স্পোর্টস এডিটরের অন্তত ওকে চেনা উচিত। ভবনাথের মুখ পলকের জন্য ফ্যাকাশে দেখালো। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সে খুবই উৎসাহ ভরে বলে উঠল, হ্যাঁ চিনি, খুবই চিনি। গত বছরই তো মেয়েদের রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করেছে। মেয়েদের রঞ্জি ট্রফি শুনে কলাবতী যতটা হাসি পেল ততটাই ভয় পেল সেঞ্চুরি করার কথা শুনে। এখনো তার কোনো সেঞ্চুরি নেই। ক্লাব ক্রিকেটে সর্বোচ্চ 89 নট আউট, কিন্তু প্রতিবাদ করতে গিয়েও করল না। দরকার কি লোকটাকে অপ্রতিভ করে? চোটে থাকলে মুশকিল হতে পারে। ভবনাথ যদি তাকে একটা সেঞ্চুরি পাইয়ে দেয়নি, তাতে কারো কোনো ক্ষতি হবে না। সেঞ্চুরিটা কাদের সঙ্গে খেলায় হয়েছিল? পিএ মশাই অযথাই নাক গলিয়ে প্রশ্ন করে বসলেন। কলাপতি ফাঁপড়ে পড়ে গেল। একটা যে কোনো রাজ্যের নাম বলে দেওয়া যায় এবং 5 মিনিট পরই এরা সেটা ভুলে যাবে। তবু লজ্জা করল। নিজের মুখে একটা ডাহা মিথ্যা বলা তার দ্বারা সম্ভব নয়। বিব্রত মুখে এসে ভবনাথের দিকে তাকালো। গুজরাটের সঙ্গে খেলায়? ভবনাথের মুখে কোনো বিকার দেখা গেল না। ভব, তোমার ডিপার্টমেন্টে কলাবতীকে নিয়ে নাও। সদানন্দ একটা জটিল সমস্যা মিটিয়ে দেওয়ার মতো গলায় কথাটা বললেন। আজকাল তো মেয়েরাও মাঠে যাচ্ছে, একে যদি তৈরি করে নিতে পারো। অবশ্য বয়সটা খুবই অল্প, ফুল টাইম কাজ করতে পারবে না। হালকা অ্যাসাইনমেন্ট দিয়ে দেখতে পারো। এজেন্সি কপির অনুবাদ করাটা শিখিয়ে দিও। ক্রিকেট যখন খেলে তখন ক্রিকেট মাঠেও ওকে পাঠাতে পারো। নিশ্চয়ই নিশ্চয়ই, ক্রিকেটারকে ক্রিকেট মাঠেই তো পাঠানো দরকার। ক্রিকেটের টেকনিক্যাল সাইড নিয়ে এখন তো কেউ লেখেই না, শুধুই সাহিত্য আর কাব্য। তাহলে ওকে এখন নিয়ে যাও, সবার সঙ্গে পরিচয় করিয়ে একটা প্রাথমিক ধারণা ওকে পাইয়ে দাও। অবশ্য অবশ্য, এসো কলাবতী। ভবনাথের সঙ্গে কলাবতী সম্পাদকের ঘর থেকে বেরিয়ে এসে
রিপোর্টিং ও বার্তা বিভাগ লেখা দরজা দিয়ে হল ঘরে ঢুকল। ঘরটায় দুটো ভাগ। বাঁদিকে 7-8টা ছোট টেবিলে বসে লিখে চলেছে কয়েকজন, ডান দিকেও তাই। একদিকে সাব এডিটররা, অন্যদিকে রিপোর্টাররা। মেঝে স্তূপ করে রাখা খবরের কাগজের ফাইল, দেওয়াল ঘেঁষে কাঠের লকার, স্টিলের আলমারি। দুটো টেলিপ্রিন্টার মেশিন অনর্গল ফটফট শব্দ করে চলেছে। মেশিন থেকে বেরিয়ে আসা টাইপ করা কাগজ মেঝে লুটিয়ে পড়েছে। একজন বেয়ারা মেশিন থেকে সেটা ছিঁড়ে নিয়ে ছোট ছোট খণ্ড করতে লাগলো। একজন মাঝবয়সী সাব এডিটর চেঁচিয়ে উঠলেন, ভগীরথ, কপি নিয়ে যা। হলঘরের শেষ প্রান্তে একটা বড় টেবিলে বার্তা সম্পাদক বসেন। তার সামনে দুজন লোক খুবই বিনীতভাবে কিছু যেন ব্যাখ্যা করছে। রিপোর্টারদের টেবিলে দুটো ফোন এবং দুটোই কথা শোনা ও বলায় ব্যস্ত। শচীনদা, আপনার ফোন, বলে একজন চেঁচিয়ে ডাকল। চলতে চলতে এক ঝলকে যতটুকু দেখা যায় কলাপতি দেখে নিল। খেলার বিভাগটা রিপোর্টিং বিভাগের পেছনে জানলার ধারে। একটা বড় গোলাকার কাঠের টেবিল, 3জন লোক বসে। ভবনাথের সঙ্গে একটি মেয়েকে দেখে জিজ্ঞাসু কৌতূহলী চোখে তারা তাকালো। টেবিলে টেলিফোন, নিউজ প্রিন্টের প্যাড, পিন দিয়ে গুচ্ছ করা টেলিপ্রিন্টার কপি এবং প্রায় 1 বিঘত লম্বা তলায় কাঠের চাকতি দেওয়া দুটো সরু লোহা, যাতে গাঁথা রয়েছে বাতিল বা অনুবাদ হওয়া কপি, দুটো ফাইল বক্স, তার ওপর একটা বাঁধানো হাজিরা খাতা, পেপার ওয়েট, পিন কুশন ইত্যাদি। পরেশ, সিএবির প্রেস কনফারেন্স থেকে বলদেব এখনো ফেরেনি? ভবনাথ উদ্বিগ্ন চোখে জিজ্ঞেস করল। না। হাওয়াই শার্ট পরা, গোলগাল বেটে, বাঁ হাতে পাথর লাগানো 3টে আংটি পরা পরেশ প্যাড থেকে একটা কাগজ ছিঁড়ে নিয়ে তাতে নাক ঝাড়তে লাগলো। বলদেব গেছে তো? কাল বলেছিল বাড়ি থেকে সোজা সিএবিতে চলে যাবে, গিয়েছে কিনা জানি না। পরেশ কাগজটা দলা পাকিয়ে টেবিলের নিচে ছুঁড়ে দিল। মুশকিলে ফেললো দেখছি। ও কলাবতী, দাঁড়িয়ে কেন, বসো। ভবনাথ দুশ্চিন্তা ঝেড়ে 3জনের কৌতূহল মেটাতে উদ্যোগী হল। এর নাম কলাবতী সিংহ, ক্রিকেটে বেঙ্গল প্লেয়ার, সেঞ্চুরি আছে, সদাবাবুর এক ঘনিষ্ঠ বন্ধুর নাতনি। ভবনাথ একটু জোর দিল শেষ বাক্যটিতে। সদাবাবুর বাবার কাছে এর ঠাকুরদা বাংলা শিখেছেন, মানে এরা অবাঙালি সিংহ নয়, বাঙালি। বাংলা শিখেছেন মানে বিশুদ্ধভাবে প্রাঞ্জল গদ্যে বাংলায় ভাব প্রকাশ করাটা শিখেছেন। তিনি একে সদাবাবুর কাছে পাঠিয়েছেন স্পোর্টস জার্নালিস্ট করার জন্য। ভবনাথ তার কথার প্রতিক্রিয়া দেখার জন্য থামল। উদাসীন 3 জোড়া চোখ কলাবতীর মুখে নিবদ্ধ। কলাবতী অস্বস্তিতে। গলা নাবিয়ে ভবনাথ বলল, সদাবাবু এ ব্যাপারে খুবই উৎসাহ দেখালেন। বললেন খেলার বিভাগই সেরা জায়গা গদ্য শেখার জন্য। 3 জোড়া চোখের উদাসীনতা নিমেষে ঘুচে উদ্দীপনা ফুটে উঠল। এ তো খুব ভালো কথা ভবদা, হ্যাঁ, আমরা সব শিখিয়ে দেব। পরেশ কথাটা বলে প্যাডের আর একটা কাগজ ছেঁড়ার জন্য হাত বাড়িয়েও টেনে নিল, আর চোখে কলাবতীর দিকে তাকিয়ে। নিজে ক্রিকেট খেলেছে যখন, অন্য খেলাগুলো বুঝে নিতে পারবে, না পারলে আমরা তো আছি। বয়স তো খুবই কম, ছুটোছুটি করতে পারবে বলেই তো মনে হয়। এই বয়সে এটা করা উচিত। ভবনাথ কলাবতীর সঙ্গে ওদের পরিচয় করালেন। পরেশ বিশ্বাস, কৃষ্ণপদ ভট্টাচার্য আর সুব্রত ঘোষ। কলাবতীর মনে হলো এরা সবাই তার থেকে
দ্বিগুণেরও বেশি বয়সী। কৃষ্ণপদর চুলের তটরেখা কপাল থেকে অনেকটা পিছিয়ে যাওয়ায় যে চড়াটা তৈরি হয়েছে তাকে সামলাবার জন্য ডান কানের পাশ থেকে একগোছা চুলের প্রবাহ এনে তার উপর বিছিয়ে দেওয়া। এর সঙ্গে ভারসাম্য বজায় রাখছে মোটা গোঁফ। সুব্রত ঘোষের ঝাঁকড়া চুল খুবই এলোমেলো, রোগা শরীর, প্যান্টে গোজা টি শার্ট ঠেলে রয়েছে একটা ছোট্ট ভুঁড়ি, গলায় পাউডারের দাগ। কাচের গোল পেপার ওয়েটটা অনেকক্ষণ ধরে আঙুল দিয়ে টেবিলে ঘোরাচ্ছে। ছটপটে প্রকৃতির, দ্রুত কথা বলে। পরেশ বিশ্বাস নাক ছাড়া ছাড়াও কলম দিয়ে কান খোঁচায়, ধীরে কথা বলে। রেক্সিনের একটা হাত ব্যাগ তার সামনে। ব্যাগটা খুলে একটা সবুজ ডাঁশা পেয়ারা বের করে কলাপতির দিকে বাড়িয়ে বলল, আমার বাড়ির গাছের। ইতস্তত না করে পেয়ারাটা সে তুলে নিল। পরেশকে তখন খুশি দেখালো। তাহলে ভবদা ওকে প্রথমে মাঠ করতে পাঠান। মাঠ করা কি জিনিস? কলাপতি বিভ্রান্ত বোধ করল। রোববারে আমাদের লোক কম থাকে, সোমবারের কাগজে জায়গা বেশি, ভরাতে প্রাণ বেরিয়ে যায়। পরেশ কলমটা কানে ঢুকিয়ে এক চোখ বন্ধ করে দুবার ঘোরালো। আমিও ঠিক তাই ভেবেছি। ভবনাথ টেবিলে দু হাত রেখে ঝুঁকে পড়ল। অন্যের লেখা অনুবাদ করে কি নিজের লেখা তৈরি করা যায়? যায় না। কৃষ্ণপদ বলল, লেখা অরিজিনাল হওয়া চাই, সেটাই তো আসল কথা। নিজের স্টাইল, নিজের গদ্য শুরু থেকেই গড়ে তুলতে হবে। নিজে যা দেখবে, শুনবে, বুঝবে তাই দিয়ে গুছিয়ে অল্প কথায় সহজভাবে লিখবে। কেমন, তাই তো? ভবনাথ সকলের মুখের দিকে তাকিয়ে নিয়ে আবার বলল, ঠিক বলেছি তো? তিনটে মাথা অনুমোদন জানিয়ে নড়ে উঠল। কলাপতির মনে পড়ল বড়দিও ঠিক এই কথাই ক্লাসে বলেছিলেন, তবে প্রসঙ্গটা অন্যরকম ছিল। দেখা শোনা বোঝা যেন যথার্থ হয়, অর্থাৎ লেখাটা রগে করার জন্য, তর্ক বাঁধানোর জন্য বানিয়ে মিথ্যে কিছু লিখো না। কলাবতী, তাহলে সামনের রোববারই তুমি মাঠে যাও। লিগ ক্রিকেট চলছে। ময়দানের বড় মাঠগুলো তুমি তো চেনো, মোহনবাগান, ইস্টবেঙ্গল, কালীঘাট, ইডেন, এগুলোই পারলে ঢু মারবে। বাড়ি থেকে সোজা ময়দান চলে যাবে। সন্ধ্যের মধ্যেই অফিসে এসে লিখে দিয়ে তারপর বাড়ি। ডেস্কে যে থাকবে সে তোমার লেখা ঝাড়মোছ করে দেবে, ফুল টুল কিছু হলে দেখিয়ে দেবে। রোববার আমি ডেস্কে থাকবো, কিছু চিন্তা করো না। কেষ্ট ভট্টাচার্য আশ্বস্ত করল কলাপতিকে। আমি কোন ম্যাচটা তাহলে করব? এতক্ষণে কলাপতি কথা বলল, সব ম্যাচ। ভবনাথ দু হাত ছড়িয়ে দিয়ে বলল, গড়ের মাঠে যত খেলা আছে সব। কলাপতি আবার বিভ্রান্ত হল। রবিবার ময়দানে দুটো ডিভিশনের কতগুলো লিগ ম্যাচ হয়? 15-20টা। তাহলে সব ম্যাচ একজনের পক্ষে দেখা কি সম্ভব? আরে তুমি কি সব ম্যাচ দেখবে নাকি? সুব্রত পেপার ওয়েট ঘোরানো বন্ধ করল। সব ম্যাচের রেজাল্টটা শুধু নেবে, হেমাট ওমাট ঘোরাঘুরিও করতে হবে না। সিএসজেসি মানে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব 10টা তো চেনো? কলাপতি মাথা কাত করল। একবার তাদের বাংলা দলের প্রেস কনফারেন্স হয়েছিল ওখানে, সে হাজির ছিল। সুব্রত পেপার ওয়েটে মনোনিবেশ করেছে। তার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার দায়িত্ব নিল কেষ্ট। ক্লাবের লোকেরাই স্কোর বুক নিয়ে টেন্টে আসবে, তাই থেকে তুমি যা দরকারি মনে হবে টুকে নেবে। বেয়ারা চন্দ্রনাথ এক গোছা কপি টেলিপ্রিন্টার থেকে এনে পেপার ওয়েট চাপা দিয়ে রেখে যাওয়ার আগে কলাবতীর দিকে ভ্রু কুঁচকে তাকালো। পরেশ কপিগুলো টেনে নিল। টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলে সুব্রত বলল, বঙ্গবাণী স্পোর্টস।
তখন ভবনাথ গলা নাবিয়ে কলাবতীকে বোঝাতে শুরু করলো, যারা স্কোর বুক নিয়ে আসবে তারাই বলে দেবে সেঞ্চুরি হয়েছে কিনা, কোনো বোলার 5-6টা উইকেট পেয়েছে কিনা, হ্যাট্রিক হয়েছে কিনা। নামি কোনো প্লেয়ার সেঞ্চুরি করলে কত বলে, কত মিনিটে, কটা বাউন্ডারি আর ওভার বাউন্ডারি ওটাও লিখে নেবে। কোনো রকম ডিসপিউট দেখা দিলে কার কি বক্তব্য জেনে নেবে। কিছু কপি কৃষ্ণপদর সামনে ঠেলে দিয়ে পরেশ বলল, দেখ তো কেষ্ট, ক্রিকেট বোর্ডের মিটিং ছিল, কোনো খবর টবর আছে কি না। সুব্রত মুখ নামিয়ে টেলিফোনে কথা বলে যাচ্ছে নিচু স্বরে। ভবনাথ বোকা ছাত্রীকে জ্যামিতির কঠিন একটা প্রবলেম বোঝাবার মতো মুখ করে বলল, আউট ফাউট নিয়ে খুব ঝামেলা হয়, সাপোর্টাররা তো বটেই, ব্যাটসম্যানরাও রেফারিকে মারে। ভবদা, রেফারি নয়, আম্পায়ার। সুব্রত টেলিফোনটা মুখ থেকে সরিয়ে কথাটা বলেই আবার ফোনটা মুখে ধরল। ভবনাথ প্রথমে হতবাক হলো, তারপরই রেগে বলে উঠল, জানি জানি, রেফারি নয়, আম্পায়ারই। 35 বছর মাঠ চষছি, আমাকে আর শিখিও না। রেফারি আর আম্পায়ারের মধ্যে পার্থক্য কিছু কি আছে? সাহেবদের এই এক বাজে অভ্যেস, একই কাজের দুটো নাম দেওয়া, ফুটবলের রেফারি আর হকির আম্পায়ার, কাজ তো একই, তাহলে দুটো নাম দেওয়া কেন? প্রশ্নটা যেহেতু কলাবতীর দিকে তাকিয়ে হলো, তাই সে সযত্নে মাথা নেড়ে পড়ল, কোনো মানে হয় না। ভবনাথের রাগ প্রশমিত হলো। সে আবার শুরু করল, ফুটবল মাঠের মতো মারপিট হাঙ্গামা ক্রিকেট মাঠেও এখন হচ্ছে। লিগের রেলিগেশনের ম্যাচগুলোতেই বেশি করে হয়। এই রকম ম্যাচে তুমি কিন্তু একদম যাবে না। যদি দেখো লাঠি বাঁশ নিয়ে কিছু লোক একজনের পেছনে দৌড়চ্ছে, সঙ্গে সঙ্গে তুমি উল্টো দিকে দৌড়বে। কি ঘটলো টটলো সেটা পরে টেন্টে জেনে নেবে। শাড়ি পরে ছুটে পালানো যায় না। না না, আমি মাঝে মাঝে শাড়ি পরি, নয়তো সালোয়ার কামিজ আর জিন্সই বেশিরভাগ সময় পরি। কলাবতীর কথায় ভবনাথ আশ্বস্ত হলো। মাথাটা তা ফাটলো কিনা, অ্যারেস্ট হয়েছে কিনা, এসব তুমি টেন্টে অন্য কাগজের রিপোর্টারদের কাছ থেকেই পেয়ে যাবে। অফিসে এসে ডেস্কে যে থাকবে তাকে বললেই সে পুলিশে হাসপাতালে ফোন করে জেনে নেবে। আচ্ছা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাকে তো বাড়ি যেন কোথায়? কাকুরগাছি। ভবদা, বলা ফোন করে জানালো সিএবিতে যেতে পারেনি, ছেলের পা ভেঙেছে, তাকে নিয়ে মেডিকেলে গেছে। সুব্রত বলল ফোন রেখে দিয়ে। মুশকিলে ফেললে তো। ভবনাথ বিব্রত ও বিরক্ত মুখে সুব্রতকে নির্দেশ দিল, সিএবিতে ফোন করে বিল্টুবাবুর কাছ থেকে জেনে নাও। কলাবতী তখন হাঁটতে শুরু করেছে যাওয়ার জন্য। পেছন থেকে পরেশ বলল, পেয়ারা কেমন লাগলো সেটা বলো কিন্তু। রাস্তায় বেরিয়ে এসে দেখল গাড়িতে ঠেস দিয়ে কাকা রোল খাচ্ছেন। সত্যশেখর তাকে দেখে ব্যস্ত হয়ে বললেন, তোর জন্য দুটো রেখেছি চিকেনের। এত দেরি হলো কেন? কি বললো সদানন্দ ঘোষ? যেতে যেতে বলছি। গাড়িতে ওঠার সময় সে দেখল সিটের ওপর দুটো রোল। হাতে তুলে নিয়ে একটা পাকানো কাগজ ছিঁড়ে কামড় বসালো। গাড়িতে স্টার্ট দিয়ে সত্যশেখর বললেন, খেতে বেশ, ঝালটা বেড়ে দিয়েছে। গোটা 6 সেটেছি। ওদিকে আবার ফুচকাওয়ালাকে দেখলুম। কাকা, আজকের মতো রিটায়ার করো, তার বদলে এই পেয়ারাটা খাও। সত্যশেখর পেয়ারায় কামড় দিয়ে 2-3 বার চিবিয়েই করে মুখ থেকে ফেলে দিয়ে বললেন, মানুষে খায় এ জিনিস? বাড়ি ফেরা মাত্র মুরারির কাছ থেকে শুনল দাদু তার জন্য পড়ার ঘরে অপেক্ষা করছেন। কাজ হলো? গদি মোড়া ইজি চেয়ারে রাজশেখর বই পড়ছিলেন। পাশের টেবিলেও একটা বই রাখা। হলো, তোমার চিঠিটা দারুণ কাজে লেগেছে। চিঠি লিখতে জানা চাই, এটা তো আর বিড়াল কুকুরের ওপর চিঠি নয়। রাজশেখর নাতনির পেছনে দাঁড়ানো লোকটির দিকে তাকিয়ে বললেন,
ও চিঠিটা আমার লেখা ছিল না, মলয়ের লেখা। সত্যশেখর বিপন্ন প্রতিবাদ জানালেন। চিঠি লেখা একটা আর্ট। রবীন্দ্রনাথের লেখা চিঠিগুলো একবার পড়ে দেখো। মেয়েকে লেখা জওহরলালের চিঠিগুলোও তো পড়নি, কিছুই পড়লে না, শুধু অন্যকে দিয়ে চিঠি লেখালে। কালু বলো, আমার চিঠিতে কি ফল হলো? সদানন্দবাবু তো খুব উচ্ছ্বসিত। আমার ঠাকুরদা তার বাবার কাছে বাংলা শিখেছেন। ঘেঁচু শিখেছেন? রাজশেখরের কণ্ঠ থেকে বজ্রপাতের চাপা শব্দ বেরিয়ে এলো। ক্লাসে এসে শুধু বেদটা দেখিয়ে বলতেন, পদ্য মুখস্থ হয়েছে, বই বন্ধ করে এবার খাতায় লেখো। তারপর নাক ডাকিয়ে ঘুমোতেন। 1 নম্বরে ফাঁকিবাজ ছিলেন সদার বাবা। কিন্তু দাদু, তুমি যে চিঠিতে লিখেছ। আরে ওটাই তো আর্ট। লিখেছি তো কি হয়েছে? কাজ হাসিল করতে হলে ঠিক জায়গায় ঠিক কথাটি বলতে হয়। একগাল হেসে কলাবতী বলল, আমিও আজ বলেছি, তোমার নাম করে বলে দিলাম। আমার কাজের জন্য বঙ্গবাণীতে মাইনে দিতে হবে না। ব্যাস, ভদ্রলোক এটা শুনে ভীষণ স্বস্তি পেয়ে অমনি স্পোর্টস এডিটরকে তলব করলেন। এরপর কলাবতী বঙ্গবাণীতে যা দেখল শুনল সবিস্তারে রাজশেখরকে তা জানালো। একটা জিনিস বুঝলাম, ওখানকার লোকগুলোর মনটা ভালো, কিন্তু খেলা সম্পর্কে আগ্রহটা যেন কম। একটু থেমে গম্ভীর স্বরে সে বলল, তাতে অবশ্য আমার কিছু আসে যায় না। আমার দরকার একটা লেখার জায়গা। কিন্তু এই ম্যাচের রেজাল্ট টোকা রিপোর্টারি করে কি কোনো লাভ আছে? সত্যশেখর এবার খুবই গুরুতর একটা সমস্যা হাজির করে বাবার দিকে তাকালেন। তা কেন? কলাবতী প্রতিবাদ করল, আমাকে টেন্টে দিয়ে রেজাল্ট টুকতে বললেই কি তা করব? মাঠে বসে ম্যাচ দেখব, কেউ ভালো খেললে তার সম্পর্কে লিখব, যাতে সিএবির নজরে পড়ে। কাগজে প্রশংসা বেরোলে উঠতি প্লেয়াররা খুব উৎসাহ পায়। তুই উৎসাহ পেতিস? সত্যশেখর জানতে চাইলেন। উৎসাহ? কাগজে তো কখনো আমার নামই বেরোয়নি, উৎসাহ পাওয়ার প্রশ্নই ওঠে না। এইবার রাজশেখর তার হাতের বইটা তুলে পড়লেন। কার্ডাস, নেভিল কার্ডাস, সামার গেম, সেই 29-এর বই। বইটা রেখে পাশ থেকে আর একটা তুলে নিলেন। এটা গুড ডেজ, 34-এর বই। বাবা কিনে দিয়েছিলেন, কত বছর পর সেলফ থেকে বের করলুম। কার্ডাসের সেরা আমলের লেখা। কালু, এবার তোকে এই সব বই পড়তে হবে। 4 পুরুষ ধরে কার্ডাস পড়ার একটা রেকর্ড তাহলে হবে। কলাপতি চোখ প্রায় ছানা বড়া করে বলল, ওরে বাবা, ওই কঠিন ইংরেজি পড়ার বিদ্যে আমার এখনো হয়নি দাদু। রেকর্ডটা পরে করলেও চলবে। আমি তোকে বাংলা বাণী করে বুঝিয়ে দেব। বলা বাহুল্য কথাটা সত্যশেখরের। থাক কাকা, ময়দানি ক্রিকেটের হালচালটা আগে বুঝে আসি, তারপর তোমার বাংলা কার্ডাস শুনব। শুনছিলেন মতি নন্দীর কলমে কলাবতী সমগ্র থেকে কলাবতীর দেখাশোনার প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসবো দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।